হ্যালো। প্রায় গুড মর্নিং বলার টাইম হয়ে গেছে। একদম রাত শেষ, প্রায় দিন হতে চলল। শিবরাত্রি গেল। এই শিবরাত্রি আমার জন্য খুব 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 স্পেশাল। তো ফর সাম রিজনস, যাই হোক পার্সোনাল, তো ভাবলাম শুতে যাওয়ার আগে কয়েকটা কথা বলে শুনি। আজকে শিবরাত্রি, বাবার পূজা দিলাম, বাবার কৃপা পাই, এইটাই আমার চাওয়া, আর এর বেশি কিছু চাওয়ার নেই। এখন ব্যাপারটা হচ্ছে, আমি যেটা নিয়ে বারংবার আসতে চাইছি হচ্ছে, আমাদের পার্টিতে না প্রচুর লোক এসেছে, যাদের মানে ধরো, যারা আমাদের নিষ্ঠা, আমাদের ইতিহাসটা পড়ে আসেনি। ওই যেটা বলছিলাম তখন, 2019-এর পর যাকে তাকে ডেকে নিয়ে ঢুকিয়ে দেওয়া একটা রিডিকিউলাস ব্যাপার। একটা রেজিমেন্টেড পার্টির মানেই হলো যে দ্য লিডার, বাই ডেফিনেশন দ্য লিডার ইজ দ্য ফার্স্ট অ্যামং দ্য ইকুয়ালস। রেজিমেন্টেড পার্টি ডেফিনেশন মানে হচ্ছে যে আমরা সবাই সেবক, আমাদের লিডার প্রধান সেবক। তার মানে কি, কাজ আমরাও করবো, আমার লিডারও করবেন। রেসপন্সিবিলিটি আমাদের মধ্যে যখন শেয়ারিং হবে, তখন বড় লিডারের কাছে ওরা একটু বেশি যাবে, কারণ হচ্ছে উনি প্রধান। তো মোদিজি আমার মাই হিরো। উনি যেটা পারেন সেটা আমাদেরকেও পারতে হবে। মোদিজি না দিল্লিতে বসে গোটা, উনি গ্লোবাল রিলেশন থেকে নিয়ে ইভেন স্পেস টেকনোলজি, আমরা যদি চাই যে মোদিজি, অমিত শাহজি, নাড্ডাজি এরা দিল্লিতে বসে বসেও আমাদের জিতিয়ে দেবেন বাংলায়, এটা একটু ভুল ভাবা। আমাদের বাংলায় বোধহয় আমার মনে হয় না আমরা সেরকম কোনো বাঙালি মুখ তুলেছি এখনো অবধি। কেন তুলিনি কি, মানে সেটা নিয়ে অনেক গল্প হতে পারে, কিছুটা লোভের ব্যাপার আছে এর মধ্যে, যে আমার ওর মুখ পছন্দ হয় না, তো এরকমটা হয়েছে। আর দ্বিতীয় যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা আমাদের যে কোনো সাংগঠনিক মিটিংয়ে গোল হয়ে বসি না। আমি যেখানে যেখানে সেবাদান করতে গেছি, হ্যাঁ, আমাদের সংঘে বলো, আমাদের পার্টি মিটিংসে বলো, সেসব এলাকায় कैसा মানে রাজস্থান ঝালাবাড়ি, ওখানে না যে কোনো মিটিং, পঞ্চায়েত বলো, পুরোটা গোল হয়ে হয়। ওখানে সবাই ইকুয়াল, সবাই একে অপরের দিকে তাকিয়ে আছে, সবার মতামত আছে, সবার মতামতটা নিয়ে তারপরে একটা ডিসিশনে পৌঁছানো হয়। দিস ইজ রেজিমেন্টেশন। দ্য ফার্স্ট অ্যামং দ্য ইকুয়ালস, দ্য লিডার, উনি হবেন শেষ কথা, যিনি পঞ্চায়েত প্রধান আর কি, যে ওকে আমরা ডিসিশনটা এটা নিলাম। তো আমাদের রেজিমেন্ট পার্টি আমরা মুখে তো বলছি, কিন্তু বেঙ্গলে সেটা হয়ে ওঠেনি, আমরা করিনি। কেন করিনি, কিভাবে করিনি, তার পিছনে অনেকগুলো বলা যায়। এত অজুহাত দিয়ে কী হবে, সময় তো হয়ে এলো, আর ভোট, সেটাই আসুন। এখন ভোটের প্রচারের আগে আমি চাইছিলাম যে আমরা কিছু কিছু জিনিস জেনে যাই, যাতে করে প্রচার করতে আমাদের খুব সুবিধা হয়। সুবিধা ইন দ্য সেন্স কি, মানুষ আমাদেরকে চায়, মানুষ শুধু সেই কথাগুলো শুনতে চায়, হ্যাঁ, যেটা দিয়ে তাদের সম্পূর্ণ ভরসা আমাদের উপরে আসবে। আমি তোমায় বলছি ভাই, অ্যাজ আ ভোটার, হ্যাঁ, আর তোমরা তো মহাপুরুষ, আমি তো কখনো বলিনি মানুষের সামনে কথা, অতএব তোমরা শোনোনি। ব্যাপারটা হচ্ছে যে কারোর মনে ভরসা আনতে গেলে না, তাদের লোকাল প্রবলেমটা জানতে হবে, তার সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে। একটা মজার কথা বলি, অমিত শাহজির ল্যাপটপে গুজরাটে, যখন উনি স্টেট প্রেসিডেন্ট ছিলেন, গুজরাটে প্রতিটা ভোটারের নাম, নাম্বার, বুথ নাম্বার, তার ওই অ্যাভারেজ ইনকাম অফ দ্যাট মানে এলাকা, তারপরে প্রফেশন, এরকম ছোটো ছোটো ডিটেল একটা মানুষকে জানতে গেলে, একটা ভোটারকে জানতে গেলে যে ডিটেল লাগে, তার সম্পূর্ণটা ছিল। এই জন্য ভাজপা অমিত শাহজির নেতৃত্বে ইন টার্মস অফ সংগঠন, এবং আমাদের নামও তো আছেনই ইন টার্মস অফ এক্সিকিউশন, এত সফল হয়েছিল গুজরাটে। তো ওদের আর কোনো মানে এই যে অপোজিশন আর কোনো ইয়ে ছিল না, 2002 নিয়ে পড়েছিল। আর 2002 রাইটের টাইমে আই ওয়াজ ইন গুজরাট। আমি বলছি তোমার, কে কি জানতে চায়, মানে তাদেরকে আমার কাছে পাঠিয়ে দিয়ে প্রতিটা উত্তর আমার কাছে আছে। আমি ছিলাম আনন্দে ফ্যাক্টরিতে, তারপর ছিলাম সানন্দে। এখন এসব বলে লোকে, অনেক কিছুই বলে। এখন মিথ্যে কথা রেটরিক সেড মিলিয়ন টাইম সত্যি হয়ে যায়। যা বলছিলাম যে একে তো আমরা খুব লো ইনফরমেশনের মানুষ, এখন ইন্টারনেট এসছে, মিডিয়া এসছে,
টিভিতে অনেকগুলো চ্যানেল ছিল, ইনফরমেশন হয়তো একটু বাড়ছে। আগেকার দিনে না মানুষ খুব লো ইনফরমেশন, আমি গ্রামেও কেউ দেখলাম খুব মানে ওটা যা বলা হচ্ছে সেটাই বিশ্বাস করছে। এই জিনিসটা কমিউনিস্টরা বুঝেছিল, দে আন্ডারস্ট্যান্ড দ্যাট। তাই জন্য কি করেছে ওরা, মানে আমার দেশের মানুষগুলোকে, এই ধরো বেঙ্গল স্পেশালি কেরালাতে ওরা ছিল, এদেরকে না কোনো স্কুলে ঢুকে পাঠায়নি। কম্পিউটার মনে আছে, কম্পিউটার ঢুকতে দেয়নি, যাতে করে আমাদের ছেলেপিলেরা এমন হয় যে ওই রিক্সাটা না, ড্রেন পরিষ্কার করা, আমি বলছি না এগুলো খারাপ কাজ, অথবা এই গ্রেড গিলের কারখানায় মানে গ্রেড গিল ঠিক করা, এর ঊর্ধ্বে কোনো স্কিল যেন না পায়। তাতে করে সুবিধাটা কী হবে, লড়াই চাই, সারাদিন লড়াই করে মানে ছায়াযুদ্ধ করাই তো ওদের মতবাদ, সেটা করেই চালিয়ে যাবে। তো এই যে এথিক্যাল কিছু একটা, যে একটা মানুষকে ভাবানো যে দেখো ভাই, তুমি এই প্রাইভেট হোক কি পাবলিক হোক, এই কাজটা আমার করার কথা, লেট মি টেক প্রাইড অফ ইট, আমি গর্ববোধ করে সেই কাজটা করবো। সেই জিনিসটা কমিউনিজম টিকতে দেয়নি। এখানে কাজটাকে রাইট অথবা রেসপন্সিবিলিটির ঊর্ধ্বে একটা অদ্ভুত জিনিসে তৈরি করা হয়েছিল। এতগুলো লোক ছাঁটাই হয়ে গেল, হ্যাঁ, কোনো কটা কমিউনিস্ট লিডার, আমি 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 জিজ্ঞেস করছি, সে আমি 1980s বড় হয়েছি, তখন থেকে এখন তো আমার জন্ম 1980s, তো 81-এ, তখন থেকে এখন অবধি আমি একটাও ট্রেড ইউনিয়ন লিডার দেখিনি যারা এসি অ্যাম্বাসাডার থেকে ওঠেন নামেন না। এরা কি করবে? এরা কি কিষান, হ্যাঁ, মজদুর, এদের কথা বলে, আরে জিন্দেগিতে হাল টেনেছিস? হ্যাঁ, কি জানে কথার কথা। ধরুন রাজস্থানে এই আপনার সাবানের পর আবার যে গমটা ওরা রিপ করবে, কবার জল খাবে বলুন তো কাটার আগে? আমি কথা জানি বলে বলতে পারছি, আমি যদি চাষি না হতাম এটা খুব বড় কথা। আমি বলছি কি, এই কমিউনিস্ট পার্টি টাইপের সুবিধাবাদী ধান্দাবাজি, কংগ্রেস কমিউনিস্ট, দেন ইউ কল ইট রিজিনাল পার্টিস লাইক টিএমসিস, এরা কি বলুন তো, এরা না আপনাদের ওই যে বললাম আপনার যে দুঃখগুলো, ওগুলোকে না নিজের অ্যাসেট বানায়, একটা রাগ তৈরি করে। আপনার ছেলেটা লেখাপড়া করেও আজকে কোনো চাকরি পাচ্ছে না বেঙ্গলে, মোদী সরকার দেয়নি। এটা ঠিক আছে, মোদী সরকার তো এলোই আজ কটা দিন রে, যতদিন ছিল কটা কারখানা বন্ধ করেছিস? হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি, এই তো টাটা স্টিল নামে, সেটাকেও তো মতো ভাগিয়েছে, তো আসবে কেডায়? আমি ধরুন আজকে কোনো ব্যবসায়ী ইনভেস্টার, আমি পাগল না মাথা খারাপ জানি ওই মমতা ব্যানার্জির ওই দেখি যেন জমিদারিতে গিয়ে আমি ইনভেস্ট করবো? হ্যাঁ, এখানে ইনভেস্টমেন্ট বলতে তো ওই আপনার ওই মানে বাংলা মদের দোকান আর সিন্ডিকেট ছাড়া কিছু দেখতে পাচ্ছি না। ফ্ল্যাটের পর ফ্ল্যাট তৈরি হচ্ছে, রাস্তাগুলোর অবস্থা দেখুন। তো যে কোনো মানুষ যার মাথায় একটু বুদ্ধিশুদ্ধি আসে সেখানে ইনভেস্ট করতে আসবে না, তার কনফিডেন্সটা জেনারেট করার জন্য যে টিমটা লাগবে সেটা আমরা মানে ভাজপা, এই চেঞ্জটাই তো আমরা চাইছি, এটাই তো আমাদের স্বপ্ন। আমার স্বপ্ন ছোটবেলা থেকে আমি যা দেখেছি, শঙ্কর চক্রবর্তী বলে এক জেঠু থাকতেন আমাদের এখানে, কংগ্রেস পার্টি করতেন, আমাদের এখানটা প্রায় গ্রাম ছিল। হ্যাঁ, বাবা একদিন আমাকে নিয়ে ফিরছিলেন, তো হঠাৎ দেখি বোম ধুমধারা করে, দেখি মানে কি মানে শুনতে পাই, বাবা আমার চোখ বন্ধ করে ওখান থেকে নিয়ে কলোনি চলে গেলেন। মানে ব্যাপারটা এতটাই বিভৎস রকমের বোম মারামারি করে ওনাকে মারা হয়েছিল সিপিএম টাইমে। কেন উনি কংগ্রেসে ছিলেন বুঝবো। আমার বাবা মাস্টারমশাই ছিলেন, বিশ্বাস করুন, আমার বাবা না কখনো কোনো রাজনীতি করেনি। হ্যাঁ, এই কান্তি গাঙ্গুলি টাইপের লোক, তারপরে কি ওই RSP দেবব্রত বলছে, আমার বাবা কোনোদিন পাত্তা দেয়নি ওদের, কারণ আমার বাবা খুব একনিষ্ঠ লোক ছিল। আমার বাবা যদি আজকে জানতে চান, ইভেন আমার মাও হয়তো জানেন না, আমার বাবা ছিলেন ফরওয়ার্ড ব্লকের লোক। উনি নেতাজি সুভাষচন্দ্রের কি বলি আমি, মানে উনি মানুষ পুত্র তার প্রায়, বাবা আজ নেই, বাবাকে মনে করেই বললাম। তো আমার বাবা ছিলেন ফরওয়ার্ড ব্লক, যেদিনকে ফরওয়ার্ড ব্লক নিজের গলায় নিজে দড়ি দিয়ে এই কমিউনিস্ট পার্টিটার সঙ্গে বৃহত্তর শর্তে মিশতে গেল, বাবা ওয়াজ হার্ট ব্রোকেন। আমার বাবা ভীষণ দুঃখ পেয়ে মারা গেছে, ফরওয়ার্ড ব্লককে বলছি। আর কমিউনিস্ট পার্টি তোমরা তো ছাগলের তৃতীয় ছানা, তোমাদের বলেও কোনো লাভ নেই, যাদের কি আর বলি, যারা জেগে ঘুমায় তাদের তোলা যায় না। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে না, মিথ্যে কথা। ব্র্যাহ্মণিক্যাল প্যাট্রিয়ার্কি কি জিনিস গো? হ্যাঁ,
তোমরা কি ভাবো যে আমি বাংলার পলিটিক্সের কথাই বলছি, বাংলা দিল্লির, হ্যাঁ, তোমরা কি ভাবো আমরা জানি না এটা কোথা থেকে আসছে? তোমাদের নিজেদের মধ্যে এতটুকু আইকিউ নেই যে নতুন কিছু বের করবে? হ্যাঁ, আমি আমি তোমাদেরকে আমার টুইটার থেকে অক্সফ্যামের অ্যাড দেখিয়ে দিতে পারি। ওরা টার্গেট করছে আরবান সিভিলাইজ পপুলেশনকে, এজ গ্রুপ অফ 16 to 25। কি না, কাস্ট কাস্ট কি না, কাস্ট ক্রিড ডিভিশন এসব। হ্যাঁ, আমার দেশে 370 আছে ভাই, এলজিবিটি রাইটস আছে। হ্যাঁ, তোরা আমাদের বলার কে? ইউকে পার্লামেন্টে আমাদের নিয়ে গপ্প হচ্ছে, উজুন কাণ্ড। হ্যাঁ, যারা খেতে পেত না, ইন্ডিয়ার থেকে নিয়ে খেত, তারা আমাদেরকে শেখাবে আমরা কি, আমাদের রাইটস নিয়ে। এগুলো খুব খুব রেডিকুলার জিনিস, এবং সেগুলো নিয়ে বারখাদার টাইপের লোক আবার কথাবার্তা বলে। রাহুল গান্ধী টাইপের লোক আবার সেটা নিয়ে এই দেখুন কি বলেছে। মানে আমি না বুঝি না এদের ইনফেরিয়রিটি কমপ্লেক্স। সাদা চামড়া কিছু একটা বলে ফেলে যেটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, আমি জানতাম না। আমি তো জানি আমি জগদীশ চন্দ্র বোসের জাতির ছেলে, সত্যেন্দ্রনাথ বোস আছে। আমি 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 এরকম মেঘনা শাহ আছে, আমি এরকম মানে হাজার হাজার মানুষের নাম নিতে পারি। তো আমি জানি না কেন আমাকে ওর কথাটা নিতে হবে, অথচ যেটা সত্য, যেটা সনাতন, এবং যার কোনো there is no other choice, সেটাকে আমায় খারাপ বলতে হবে। স্বামী বিবেকানন্দর কে নিয়ে তোমরা যে কি বলেছো ভাই, কমিউনিস্ট অ্যান্ড কংগ্রেস, মানে আই এম রিয়েলি অ্যাশেমড। কিন্তু তোমাদের একটা জিনিস বলে রাখি, আমার ভাজপা ছেলে মানে ভাই বোনেরা শোনো, মজার জিনিসটা হচ্ছে স্বামী বিবেকানন্দের মতো সত্যবান, মানে এত সত্য কথা, হার্ড ট্রুথ, পাঞ্চিং ট্রুথ, ওই যে বললাম না, যার নিষ্ঠা এবং চৈতন্য দুটো ক্লিন, তার আইডিওলজিগুলো খুব ক্লিন হয়, মানে খুব পরিষ্কার হয় তার কাছে। বিবেকানন্দ বলেছিলেন যে আইডিওলজি অথবা যে কথাবার্তা সায়েন্টিফিক্যালি প্রুফ করা যায় না, হ্যাঁ, সেটা হচ্ছে কি ওই আলিফ লায়লার গল্প টাইপের। তো সেটা তো সেমন আমরা দেখছি। তাই তুমি বেদাস বলো, উপনিষদ বলো, মহাভারত বলো, তুমি যা নিয়ে কথা বলতে চাও, ইউগা সাইকেল, এভরিথিং হ্যাজ আ ফিজিক্যাল, মেটাফিজিক্যাল, তথা এখনো ডিসকভার্ড হয়নি এরকম সব ম্যাথামেটিক্যাল জিনিসপত্র আসছে। রামানুজন আমাদের দেশের ছেলে। তো পৃথিবীকে আমরা ম্যাথামেটিক্স দিয়েছি, সেন্স দিয়েছি, ডেমোক্রেসি দিয়েছি, দি আইডিয়া অফ হিউম্যান রাইটস দিয়েছি। সোশ্যালিজম আমরা মার্ক্সের থেকে শিখবো, অথবা ওই কি আলেকজান্ড্রিয়া কোর্টেস নাকি এটা আছে পাগল ছাগল আমেরিকান, হিলারি ক্লিন্টনের তৃতীয় ছানা, ওরা বলার কে? হ্যাঁ, কথার কথা যদি ওরা বলে, মানুষ অনেক কিছু বলে, ট্যাক্স তো লাগে না বলতে ভাবতে, তো বলে হয়তো। এখন ব্যাপারটা হচ্ছে রাস্তায় কুকুর চেল্লাচ্ছে, আমাকে সেটা নিয়ে এত মাথা ব্যথা করতে হবে কেন? যেটা করা যায় সেটা হচ্ছে কুকুরটাকে বেঁধে অন্য কোথাও রেখে দাও ভাই, ওখানে রুটি ফুটি ফেলে দাও কোনো একটা কর্নারে, ওখানে গিয়ে খাবে, ব্যাস, চেল্লাবে না। এওসিদের ব্যাপারটা হচ্ছে জাস্ট টু বি দেয়ার। শুধু মিডিয়াতে আমি কাভারেজ পাবো, বরখাদাত আমাকে নিয়ে আসবে খানিকটা, নিধি রাজদান নাকি একটা আছে না, যে হঠাৎ প্রফেসর হয়ে গেছিল, এরা সব আমাকে নিয়ে এসে আমাকে ফেমাস বানাবে, এইসবের জন্য চলছে। কিন্তু দেখো ভাই, একটা মজার জিনিস দেখো, এডওয়ার্ড স্নোডেন, হ্যাঁ, এডওয়ার্ড স্নোডেনের জন্য এরা কথা বলছে না কেন? ও তো এটা মানে যদি সেভাবে দেখো, ও তো এটা ফ্রি স্পিচ একটা মানে মুভমেন্টের লোক, হ্যাঁ, ওকে ধরে রেখে দিয়েছে, তাই নিয়ে কোনো কথাবার্তা নেই। মার্কস, তারপরে তোমার দিস গায় জামাল খাশোগি অর্ধেক জিনিসও চাপা। তারপরে ইভেন ইফ তুমি এরা ইভেন এটাও জিজ্ঞেস করে না, হ্যাঁ রে ভাই, উইগুর মুসলমানদের এগেনস্টে চায়না করছেটা কি, তোরা কিছু বলছিস না কেন? হংকংয়ে ওরা হচ্ছে কি? এরা কি ধরনের লিবারাল? তোমায় বলছিলাম না যে লিবারাল মার্কসিস্ট হতে পারে না, অক্সিমোরন, এটা হতে পারে না, সোনার পাথর বাটি। মার্কসিজম কখনো চেঞ্জ হবে না, যা চেঞ্জ হয় না তা লিবারাল হয় না। বরং সবচেয়ে লিবারাল জিনিস যেটা, সেটা তোমরা বুঝো, সনাতন, যেটা চলে আসছে। হ্যাঁ, আমাদেরকে ধরো আমাদের সিভিলাইজেশনের মধ্যে আমরা যদি রাজি না হতাম যে সতীদাহ প্রথা অথবা বাল্যবিবাহ অথবা গার্লস এডুকেশন, এগুলো আমরা আজ থেকে 300 বছর আগে থেকে শুরু করেছি। মধ্যিখানে তো তার আগে তো 1100 সেঞ্চুরি থেকে ওই 300 বছর আগেও কি যাতা গেছে না আমাদের উপরে? জানো কেন রিজনটা? যে আমাদের রাম মন্দিরের নাম নাকি বাবরি,
সো এসব আমরা দেখেছি, খারাপ লাগে, এখন কি করবো, আর ইতিহাস ইতিহাস। এই আমাদের দিস ইউ কল ইট দিস মার্কস গ্রুপ অফ আইডিয়া, হ্যাঁ, যেটা এটা কি কি বলতো, একটা আলাদা ধরনের মানে আইডিয়ালজি ইয়ে করছে। যেরকম মহেঞ্জোদারো হরপ্পা, এটা কিছুই না, ওটা এরিয়ান্সরা এসেছিল বলে হয়েছিল। হুম। এই তারপর কি জানো, হ্যাঁ, এই রেডিকুলাস মুখগুলোকে এটাও বলতে শুনবে যে তাজমহল তো মুসলমানরা বানিয়েছিল। আচ্ছা, রেড ফোর্ট মুসলমানরা বানিয়েছিল। আমি বললাম ভাই, যে টাইমে মুসলমানদের কথা বলছো সেই টাইমে মুসলমানের পার্সেন্টেজ ছিল 5 থেকে 7%, ঠিক আছে? তো তখন বাইরে বাইরে বাগদা ফাগদা ধ্যান তো অনেক ছিল, তো বানাওনি কেন ওখানে? ওখানে হয়নি অঙ্কাদে, কারণ ওখানে স্কিল ছিল না। এই একটা এরা বলে বেড়ায় না, ম্যাথামেটিক্স মেড বাই আস, ঘোড়ার ডিমের অমলেট, সব মিথ্যে কথা। ওদের লিটারেচারটাই তো নেই। দে ডোন্ট হ্যাভ আ, কি বলবো, অ্যারাবিক, তারপরে আবার যেন কি সব ভাষা ভাষা মিলিয়ে, অ্যারাবিক অনেক পরে এসছে, ওদের অ্যাকচুয়ালি কোনো ভাষাই নেই, ছিল না। ওরা যে এরকম ক্লাসিক্যাল জিনিসপত্র লিখবে এটা ভাবাই ভুল। তো নাও এই কমিউনিজম এটা বলে মাই ওয়ে অর হাইওয়ে। এই ডেজার্টের যে গল্পটা আমি বললাম, আলি মানে আলিফ লায়লা উইথ কামাসূত্রা মিক্সড, একটা বই আছে না, স্কাই বুক। হ্যাঁ, এই স্কাই বুকে এরকম গল্পটা আছে যে মাই ওয়ে অর হাইওয়ে, আয়দা তুমি আমার মতো চলো না বেরোবো। সিমিলারিটিস গুলো বুঝো, অটোক্র্যাটিক সিমিলারিটিস, আইডিওলজিক্যাল সিমিলারিটিস। এরা বলে ভগবানকে বিশ্বাস করি না, মার্ক্সই হচ্ছে সব, মার্ক্সের উপর কিছু নেই। আর ওরাও বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মনের উপরে কেউ নেই ভাই, সব পাতি। ব্যাপারটা কিরকম, মানে হচ্ছে মাই আইডিওলজি অর নাথিং। তৃতীয়ত, হ্যাঁ, এই যে আমি ভার্সেস ইউ, মানে মি ভার্সেস ইউ, গুর্জুয়া টাকা দেয়, যাদের হাতে একটু পয়সা করিয়ে আছে, যারা লেখাপড়া করেছেন, তারা হচ্ছে গুর্জুয়া। আর অপ্রেসড কারা বলো তো, যারা বসে খেতে চায়। এই কমিউনিস্ট পার্টির যে ট্রেড ইউনিয়নিজমটা আছে না, হোয়াট ডু ইউ থিঙ্ক দিস মিনস? এটা হচ্ছে আমি বসে থাকবো, তুমি আমায় খাওয়াবে, কোনো কাজ না করে খাওয়া। এই জন্যই তো এই সস্তা রেশন ফ্যাশন এসব দেখতে পাও, মানে এটা কমিউনিস্টের রেশনিং সিস্টেম, মানে কি বুঝিয়ে খাওয়ানো টাইপের। লোকটা যদি চায়ও যে আমি খেটে একটু বেশি, পারবে না, ওই সিস্টেম ওই সমাজ অ্যালাউই করবে না। আমার ধরো 6 ফিট হাইট, আমি 2 রুটি খাবো, হ্যাঁ, যে 4 ফুট হাইট সেও 2 রুটি খাবে। রেডিকুলাস হবে একটা আইডিওলজি, আর সেটাকে নাকি ইন্ডিয়াতে আনতে হবে। ইতিহাস কি আমাদের কিছু শেখায়নি যে যখন ওই সিভিলাইজেশনটা ঢুকেছিল 11 সেঞ্চুরি না 7 সেঞ্চুরি থেকে, মীর কাসেম হয়ে, তখন থেকে ওরা একটা কালচারের সবকিছু মানে ভিত থেকে ভেঙে দিয়েছিল। সিমিলার থিং দ্যাট মাও হ্যাজ ডান অর স্টালিন হ্যাজ ডান। হ্যাঁ, স্টালিন হ্যাজ ডান, ইয়েস, পলপট হ্যাজ ডান। তারপরে তোমাদের এই কিউবার, ওটা ওরা করেছে, ফিদেল কাস্ট্রো, সব কি করেছে ওরা? ওরা নিজেদের ইতিহাসটাকে পুরো মুছে দিয়েছে। ওদের ইতিহাস বলতে কি, ওখান থেকে শুরু হলো, মানে মাও, মানে মাও না কি হোয়াট এভার, মার্কস মানে পয়দা হলো, কিছুটা লিখলো ভুলভাল, তারপর থেকে শুরু হলো। তো একটা গোটা সোশ্যাল চেঞ্জের জন্য কতগুলো লোককে মারা, আর সেই লোক মেরে তাকে স্ট্যাটিস্টিক্স বলা, এটা কি ধরনের মেন্টালিটির পরিচয়? সেদিকে শুনছিলাম ওই ছেলেটা আছে না, এটা সিনেমা টিনেমা করে, আই ডোন্ট রিমেম্বার হিজ নেম, তাদের গ্রুপে নাকি একটা ছেলে নাম স্টালিন, আর তাকে এমন মানে তাদের উপরে স্টালিন বলে ডাকছে। আমি বললাম কি রেডিকিউলাস ভাই, হ্যাঁ, আমি কালকে কাউকে হিটলার বলে ডাকবো, তোমার তো ভাই খুব গায়ে লাগবে, বাট লজিকটা কি? যদি স্টালিন ভালো, হিটলারও ভালো, আরো ভালো, যারা পারবে এটা। তুমি যদি আমাকে বলো যে আমি ওই যে জিন্নার ছবি রাখবো বেনারসি আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে, তো ভাই আমি তো কি আর বলি, দেন আই ক্যান অলসো ডু এরকম কিছু একটা করতেই পারি না, যে ওই যে হোয়াট ইউ কল ইট, শিবাজি, প্রতিটা মসজিদের সামনে একটা শিবাজির মূর্তি লাগিয়ে দিই, পৃথ্বীরাজ চৌহানের মূর্তি লাগিয়ে দিই, কেমন লাগবে? ইচ্ছাকৃত কোনো জায়গায় খোঁচানো, এটা কোন ধরনের সেকুলারিজম ভাই?
আর তোমরা কেন চাও যে একটা পার্টি শুধু সেকুলার হবে আর তোমরা বাস বসে বসে এটা আনন্দ নেবে? আমি তারিক ফতে সাহেবের একটা ইন্টারভিউ দেখছিলাম। আমাদের দেশের মুসলমানরা তাদের তাদের কি পরিমাণ মাথা খেয়েছে এই মৌলবীগুলো। লেখাপড়া তো শেখায়নি, প্রথম কথা মাথা খেয়েছে। কিন্তু বিশ্বাস করুন, আমি যে আমার ভারতীয় মুসলমান যাদের চিনি না, প্রথম মতো মানুষ হয় না, কিন্তু যেই মুহূর্তে দেখবেন ওরা একটা দলের মধ্যে পড়ে গেছে, ওদের ব্যবহারটা সব চেঞ্জ হয়ে যায়। কেন হয় বলুন তো? এটা কেন হয়? এক হচ্ছে ইসলামে তাকিয়া বলে একটা জিনিস আছে, ঠকানো। তো ওইটা ওরা ইউজ করে সবার সামনে, কারণ হচ্ছে ওদের জন্ম, মৃত্যু, বিবাহ, হ্যাঁ, তারপরে ওই সামাজিক রীতিনীতি সব একটা ওই দাড়িওয়ালা মৌলবীর হাতে বাঁধা। আমাদের কিন্তু সেরকম না। ভেবো, আমরা রেজিস্ট্রি করে ম্যারেজ করতে পারি, শিয়ালদা গিয়ে 80 টাকায় হয়ে গেল। শুধু টানলে না আনলে নোবডি কেয়ার্স। হ্যাঁ, ল দেখে নেবে সেটা। তারপর ধরো আমি যখন মরে যাবো, মিউনিসিপ্যালিটির গাড়ি আছে, ওদেরকে যেটা পয়সা দিতে হয়, আমার বডিটা নিয়ে গিয়ে পুড়িয়ে দেবে। বিকজ এর মধ্যে একটা গভর্নমেন্ট ইনভলভমেন্ট আছে, অ্যান্ড দ্য গভর্নমেন্ট হুজ স্ট্রাকচার ইজ ভেরি নিউট্রাল ইন দ্য সেন্স খুব সেকুলার। হ্যাঁ, তো তার জন্য আমরা এই সুবিধাগুলো পাচ্ছি। কিন্তু যেখানেই তুমি দেখবে এই সুবিধাগুলো কিছু ওই মৌলবীদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে, ওরা কান ধরে উদ্বাস করেই ছাড়বে, কান ধরে উদ্বাস করিয়ে ছাড়বে ওদের লোকগুলোকে। ওদের লোকগুলো ওদের ঠিক না ভালোবাসে না, ভয় পায়। হ্যাঁ, অথচ আমার দেশের মুসলমান কার কার নাম নেবো? কি বললাম, মানে কার কার নাম নেবো? দেখো, ওনারা বলেছেন ঈশ্বরকে কখনো ভয় না পেতে। ভাই, ভালোবাসার উপরে কিছু নেই, ভয় পেয়ে তুমি ভালো কাজ করবে? এটা আবার কি ধরনের মেন্টালিটি? হ্যাঁ না, ওই যেরকম হয় না, মসজিদে প্রচুর লোক যায়, এটা করে দাও ওটা করে দাও, মন্দিরেও যায়, গুরুদ্বারা যায়। হ্যাঁ, তখন কবির বলেছিলেন একটা খুব সুন্দর কথা, সাধু দেখো জল মে মিন প্যাসি মুহে দে কথাবে হাসি। সাধু দেখো জল মে, জলে, মিন মিন মানে মাছ, জলে থেকে মাছের পিপাসা পাচ্ছে, এরা দেখে আমার হাসি পাচ্ছে। হ্যাঁ, কে আজ অব্দি ভগবান টগবান পেয়েছে মন্দির মসজিদে গিয়ে? তো ব্যাপারটা হচ্ছে যে আমার মুসলমান ভাইদেরকে, ভাই বোনদেরও বলছি, খ্রিস্টানদেরও বলছি, তোমাদের কি যে মাঝে মাঝে বলে না, তোমাদের আইডেন্টিটি দেখিয়ে, হ্যাঁ তুমি খ্রিস্টান ভাই, মুসলমান ভাই, হিন্দুরা তো খেয়ে নেবে, কামন ইয়ার। তুমি বলো না কখনো আজ অব্দি এই দেশে, হ্যাঁ তোমার দেশে, তোমার আমার মাতৃভূমিতে কখনো কোনো 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 ফার্সি ছাড়া কোনো রেসের সংখ্যা কমেছে? বেড়েছে। শিয়ারা সবচেয়ে বেশি নিরাপদ কোথায়? ড্রয়েজ, ইসলামের ড্রয়েদ, তারপরে কি আহমেদিয়া, ইসমাইল, এরা সবচেয়ে বেশি সেফ কোথায়? আচ্ছা, যারা লিবারাল, আমি তাদের কথাও বলি, যারা বলে বেড়া ইন্ডিয়া ইজ ভেরি ডেঞ্জারাস ফর মাইনরিটিস, না কেন আকলা ফাকলা নিজাম মরে যাচ্ছে। আকলাকের পুরো কেসটা বলো না কেন? আকলাকের পুরো কেসটা বলো না কেন? হাফ ট্রুথ দিয়ে কতদিন এই দিয়ে না কিছু লোককে কিছুদিন ঠকানো যায়, কিন্তু বিশ্বাস করো তোমরা এই লোকগুলো ভালো করছো না। কিন্তু আমার পাশের বাড়ির লোকটা, ধরো আমি মুসলমান ও হিন্দু, হ্যাঁ, আমার পাশের বাড়ির লোকটার উপরে তুমি ঘেন্না তৈরি করানোর চেষ্টা করছো, ইন দ্য নেম অফ রিলিজিয়ান, ইন দ্য নেম অফ পলিটিক্স, ইন দ্য নেম অফ হোয়াট এভার আই বিলিভ ইন। আমার কাছে যা যা ভ্যালুয়েবল তাইতেই খারাপ আর কি, তোমাকে সেটা প্রমাণ করতে হবে। সেই 1905 থেকে শুরু হয়েছে, 1905, মনে আছে বঙ্গভঙ্গ, রবি ঠাকুর, সে বঙ্গভঙ্গ, মানে কি আর বলি, জানো তো অবশ্য তোমরা খুব কম বিষয়, কমিউনিস্ট বলে কথা, 1905 থেকে এখন অব্দি চলছে। হ্যাঁ, চালিয়ে যাচ্ছে। আর কমিউনিস্ট পার্টির ব্যাপারটা হচ্ছে যে কমিউনিস্ট আইডিওলজি তো অনেকদিন আগে মরে গেছে, ওদের এখন একমাত্র ব্যাপারটা হলো বেঁচে থাকা, আমাদের কিছু না কিছু নিয়ে থাকতে হবে। ঠিক আছে, যেমন ডেমোক্রেসি সবচেয়ে বাজি ইউজ করেছে কমিউনিস্টরা, ও জানে জেনে নিয়ে যাবে, বেল দিয়ে ছেড়ে দেবে, কি আর এসে যাবে, বদনামও তো নাম হয়। এখন now this communist party demands Brahminical patriarchy. Brahminical patriarchy কেসটা ইউএস ইলেকশনে ডোনাল্ড ট্রাম্পের আগে যদি তুমি দেখে থাকো, ইট ওয়াজ হোয়াইট সুপ্রিমেসি। এবার আনছে ওরা এসসি এসটি ওবিসি হ্যান ত্যান সব আনছে।
আমাদের স্বাধীনতা 73-74 বছর পরে এসসি এসটি ওবিসি বলে কিছু থাকে না। হ্যাঁ, আমি বাঙালির বেটা, কথার কথা বলছি। হ্যাঁ, আমি বানুজ্জে মানে ব্যানার্জি, তোমরা বলো ব্রাহ্মণ না কি হোয়াট এভার, আই ডোন্ট কেয়ার। এবার আমাদের তো ঘটিমাটি ছেড়ে ওখান থেকে এখানে আসতে হয়েছে। তো আমি বেশি অপ্রেসড না, ধরো আমার বন্ধু, ধরো ও ও শিডিউল কাস্টে করছে, হ্যাঁ, মন্ডল নস্কর অথবা দুলুইতে, ওদের বিঘার পর বিঘা জমি আছে। হ্যাঁ, তো ব্যাপারটা কিরকম হলো ভাই? এক্ষেত্রে বঞ্চিতটাকে আমরা না। তো আমি বলি ইকোনমিক রিজার্ভেশনের দিকে আমাদের যাওয়া খুব তাড়াতাড়ি দরকার। আদারওয়াইজ এটা কংগ্রেস এখানে প্রচুর ভুলভাল খেলবে। নো, যা যা ভালো দেশের জন্য সবের জন্য, সবের এগেনস্টেই এরা আছে। এদের অপোজিশনের কাজটাই বোধ হয় তাই। আর দ্বিতীয় কথা, মানে নিজেদের ইয়েতে তো চলছে না, চলছে তো ওই নর্থ থেকে আসছে, ওয়েস্ট থেকে আসছে, কিছু জিনিস তো আবার শুনছি মালদ্বীপ থেকেও আসছে। হ্যাঁ, সব জায়গা, ইন্দোনেশিয়া থেকেও আসছে। তো আসছে, ওরা করছে এই বাদর নাচ, যতক্ষণ এই ডুবি বাজবে ততক্ষণ করবে। কিন্তু মার্ক্সের আইডিয়াটাকে যদি মানে মানে প্লিজ আন্ডারস্ট্যান্ড, ফাসিস্ট বলে যদি কেউ তোমাদেরকে মানে হয় না, কথায় কথায় মুহমিত্র টাইপের একটা মানে মূর্খ মহিলাটি, উনি দেখবেন ওরা কথা করে ফাসিস্ট 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 সব বলে। হ্যাঁ, প্রথম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং, ওনাকে জিজ্ঞেস করো তো মানে এই যে তোমার কি জানো, নাৎসি, হিটলার, ফাসিস্ট, হ্যাঁ হ্যাঁ, হিটলার পাওয়ার এসেছিল কি করে, কার সাথে এসেছিল পাওয়ারে? কমিউনিস্ট পার্টি। কমিউনিস্ট পার্টি ওয়াজ দ্য বেস্ট ফ্রেন্ড অফ হিটলার, ঠিক আছে? তো জানো ভাই গল্পগুলো। সেকেন্ড, আজকে যারা হিটলারকে খারাপ খারাপ বলে বেড়াচ্ছে, তারা ভ্যাটিকানের রোল জানে? হ্যাঁ, জিউদের মেরে মেরে তাদের সোনার গয়না পুরো ট্রেসপাসিং করেছে কারা? ভ্যাটিকান, পোপ। এই পোপরা, হ্যাঁ, একটা পেডোফাইল, একখানা সম্পত্তি দেখলে মাথা উড়ে যাবে। নিজেদেরকে এরা কি না কি ভাবে, হলিয়া দান্দাও ভাবে। এদেরকে নিয়ে কেউ কথা বলে না কেন? কেন বলে না? মাদার টেরেসাকে নিয়ে কোনো কথা বলতে যাও আমার বেঙ্গলের, বলো তোমাকে গলা কেটে দেবে। কেন? আরে ভাই, সত্যিটা তো সত্যি, যে জিনিসটা ভালো সেটা ভালো, যেটা ভালো না সেটা ভালো না। এই ক্রিটিক্যাল সেন্সটা না থাকলে আমরা 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 গ্রো করবো কি করে? আমাদের কোনটা ভালো কোনটা খারাপ এটা যদি আমরা না জানি, তাহলে তো শুধরাবো না। যেটা একদম গোড়ায় বলেছিলাম, ক্রিটিক্যাল জিনিসটাকে শুনতে হবে। আমার মন্ডলের একজন আছেন, গায়ে মানে না আপনি মোড়ল, হ্যাঁ, তিনি আমাকে ব্লক করে দিয়েছিলেন, অনেকদিন আগের কথা বলছি, সেই এনআরসিসি এর টাইমে। হ্যাঁ, তো এনআরসিসি এ নিয়ে একটা ছোট কথা বলি। আমি গেছিলাম, একটা ট্রেনিং হবে এনআরসিসি সিএ নিয়ে, যে আমরা যারা বক্তব্য রাখবো তাদের জন্য একটা ট্রেনিং। অমিতাভ চক্রবর্তী এসেছিলেন ওই ট্রেনিংয়ে। তখন ট্রেনিংটা যেরকম চলছে, তো শুনলাম, বুঝলাম। আমি শুধু একটা কি হয়, ওই যে কোয়েশ্চেন আনসার বলে ব্যাপারটা হয় না, ধরো তুমি কিছু বুঝলে না, তুমি জিজ্ঞেস করবে না? আমার মানে এটা আমি অভ্যস্ত, মানে আমি আমার টিচারকে 1000বার কোয়েশ্চেন করতাম, অ্যান্ড দ্যাট ইজ দ্য ফান অফ লার্নিং। যতক্ষণ না আমি বুঝবো, ওটা আমার রক্তের মধ্যে ঢুকবে, মাথায় ঢুকবে, প্রাণে ঢুকবে, ততক্ষণ আমি আর একজনকে আশ্বস্ত করবো কি করে? তো আমি না শুধু বলেছিলাম যে দাদা, আমার সব কথাই বললাম, কিন্তু অ্যাসাম অ্যাকর্ড নিয়ে কোনো কথা হলো না। এটা নিয়েও তো কথা বলতে হবে। দুটো নাম বলে দিই ভাই আজকে, হ্যাঁ, পীযূষ কানুরিয়া আর ওই সমরুদ্ধ দাস, ওই রবীন মন্ডলের নাতি। এরা দুজন বলবে না, প্রত্যাখ্যান করতে হবে না। আমার না কিরকম লাগলো বলো তো? আলটিমেটলি কি হলো, যে সিএ এনআরসি বিষয়ে আসাম অ্যাকর্ডের যে একটা রোল আছে, সেটা কেউ জানলো না। এনিওয়ে লোক এখানে লেখাপড়া করে এমনিও কথা বলে না, মঞ্চে উঠে ওই চালচুর জয় শ্রীরাম ছাড়া আর কোনো কথাই নেই ওদের। তো এবার কথাটা হলো যে, যদি আসাম অ্যাকর্ড নিয়ে তুমি কিছু নাই জানো, সিএনআরসি নিয়ে কথা বলতে গিয়ে তুমি বলবেটা কি হয়? তুমি জানো না, মানে ধরো মমতা ব্যানার্জির মতো, হ্যাঁ, তুমি জানি না আবুল তাবুলটা কে লিখেছে, তো আবুল তাবুল করে একটা পেলো, তার উপরে নাম লেখা নেই, নিজের নাম লিখে দাও, আমি লিখেছি। এরকম করে রাজনীতি হয় না। হ্যাঁ, যদি মনে হয় যে ওই হাতে মেহেন্দি পরে, হ্যাঁ, যে যাত্রা করে রাজনীতি হবে, আর তাতে মানুষ বিশ্বাস করবে, স্পেশালি এই 40 বছরের যা যা করে গেছি কমিউনিস্টরা টিএমসি মিলে, আই থিঙ্ক আমরা ইউর ইন আ রং লাইন। হ্যাঁ,
আমি ঠিক ইন্টেলেকচুয়াল তাদেরকে বলি না, মানে ক্ষমা করো এটা নিয়ে, যাদের ক্রিটিক্যাল থিঙ্কিং নেই, যারা ওই স্ক্রিপ্ট আছে না, স্ক্রিপ্ট স্ক্রিপ্ট পড়ে তারপরে কথা বলে, তাদের তাদের দিয়ে ঠিক রাজনীতি হবে না। যারা আমাদের কোয়েশ্চেন, ধরো আমরা যারা পার্টির ছেলে, তাদের কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারে না, ভয় পায়। হুম, তারা অপোজিশনের অ্যান্সার দেবে কি করে, তারা মানুষকে অ্যান্সার দেবে কি করে? এই ধরুন আমাদের, আমি নাম নিয়েই বলি, এটা কোনো কমপ্লেন না, কারণ পার্টিতে না আমরা সবাই ইকুয়াল, হ্যাঁ। আর পার্টির ভালো আমি, মানে কি বলি, আর কারো ভালোর জন্য আমি আমার পার্টি খারাপ হতে দেবো না। ইজ দ্যাট ভেরি ক্লিয়ার? হুম, তাতে আমার যা প্রাণ যায় যাক, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার। এই ধরো, এই ধরো আমার যে প্রেসিডেন্ট, তিনি কিছু কিছু লোককে বসালেন, তো তারা কাজের কাজটা কি করেছে, কেন বসালেন? একটা নিশ্চয়ই আইডিয়া থাকবে যে আমি যদি তোমাকে এই পজিশনটা দিই, তোমার কি স্কিলস, এগুলো তুমি আমাকে এটা এটা দেবে। তো ওয়ার ইজ দ্য ভিশন, ওয়ার ইজ দ্য টার্গেট, আর হয়েছে এটা কি, হয়েছে অশ্বডিম্ব। আচ্ছা, তারপরে একজন আছেন, ধরুন আমার রাজনীতিটাই তাদের বিরুদ্ধে, কথার কথা, এলাকার পর এলাকায় সেই সিন্ডিকেটিং কমিউনিস্ট পার্টির আমলে, এ তো সেরকম হয় না। কমিউনিস্ট যখন কমিউনিস্ট ছিল তখন কমিউনিস্ট, যখন টিএমসি ছিল তখন টিএমসি, সিন্ডিকেটের বেসিক্যালি। তো দুই ভাই, সেই লোকটা বলছে যে আমি, মানে সে এত বড় নেতা, তার দুই ভাই, আহ, তার দুই ভাই আর কি। তো একজন বিজেপি করছে, অবশ্য করতে বেরিয়েছে আমাদের 18টা সিট হওয়ার পরে, তার আগে ওর দমও ছিল না, ও নিজের বুথে ঢুকতে পারতো না ভয়, ঠিক আছে না? তো সে এখন হঠাৎ বড় বিজেপি নেতা হয়ে গেছে, সবাইকে বলে বেড়াচ্ছে আমি টিকিট পাবো, হুজুন কাণ্ড। ব্যাপারটা হচ্ছে, আমরা যদি যাকে তাকে ঢুকিয়ে, নিষ্ঠার জ্ঞান না দিয়ে, এই পতাকা ধরিয়ে ক্যামেরার সামনে, হ্যাঁ, জীবন মানে জি বাংলা বানিয়ে দিই, ব্যাপারটা এরকমই হবে। এটা হওয়ার ছিল। আমি আমি অভিমান নিয়ে বলছি, হ্যাঁ, আমাকে যা শাস্তি দেওয়ার দাও, আমি পার্টির ক্ষতি হতে দেবো না। তো উইদাউট নিষ্ঠা আমরা রোজই দেখছি হাজার হাজার লোক জয়েন করছে। আমার এই যে ব্রিটেনে এখানে একজন ভদ্রমহিলা এলেন, যিনি হচ্ছেন কি বলতো, ওই যে যখন ইলেকশনটা হয় না, হুম, তখন ওই এসসি এসটি কোটা থাকে, তারপরে ফিমেল কোটা থাকে, জেনারেল কাস্ট কোটা থাকে। তো সেখানে হঠাৎ যখন ওটা এসসি কোটা থাকে মহিলা, হ্যাঁ, তখন উনি নস্কর হয়ে যান। আর যখনই ওটা জেনারেল হয় তখন উনি দত্ত হয়ে যান। রাজনীতি বিজেপির করা সে 2002 থেকে, এটার জন্যই তো, যে এটাকে আমি বদলাবো। আমি বদলাবো মানে কি, আমাদের মতো লোকজনরা বদলাবে। একটা কাউন্সিলরের মাইনে 5,500 টাকা, তার জন্য অফারিং হচ্ছে 80 লাখ টাকা। তার মানে যে 80 লাখ টাকা ইনভেস্ট করছে, সে 8 কোটি টাকা নিয়ে বেরোবে, কাজের কাজটা কি হবে? হুম, রোজই দেখছি লোক ঢুকছে, কোনো ট্রেনিং নেই, কিছু না, যে যা পারছে বলছে। এই ধরুন কথার কথা, এই পামেলা কি যে কোকেন কেসে ধরা পড়লো, হ্যাঁ, তো এনার যে নেতা, তাকে নেওয়ার আগে আমরা কি, মানে তার ব্যাকগ্রাউন্ড চেক করেছি? করিনি। সে আমাদের পলিটিক্সের জন্য এত ইম্পর্টেন্ট কেন? তার সোশ্যাল টার্গেটস গুলো কি, এম কি? আমি জানতে চাইবো না ভাই, তুমি তুমি হঠাৎ, মানে তুমি তুমি করছিলে ইয়ে ছুতোর মিস্ত্রির কাজ, হঠাৎ তুমি বললে আজ আমি এমএলএ হবো, কেন? মানে ভাই, এমএলএ ডেফিনেটলি হতে পারো, মানে তুমি বলতে পারো যে হ্যাঁ, ছুতোর মিস্ত্রিদের এই টেকনোলজি গুলো এলে ইন ইন্ডিয়া ব্যাপারটা আরো ভালো হয়, ওয়ান্ডারফুল থিং, তাই না? তুমি একটা তাহলে সমষ্টিকে রিপ্রেজেন্ট করছো, তুমি চাইছো যে আমাদের সবার ভালো হোক। কিন্তু এই লোকগুলো যাদের এন্টায়ার ডিপেন্ডেন্স ওয়াজ, জানোই কি কি খবর নিয়ে নিও, তারা হঠাৎ 2019-এর একটা বিউটি পার্লার ঢুকিয়ে এমন কি নিষ্ঠা শিক্ষা দিয়ে ফেললো যে ওইখানে পৌঁছে দিল। হুম, আর ইয়ে তো হোনাই থা, কারণ ওই যে বললাম, যেখানে নিষ্ঠা নেই সেখানে এরকম হয়। আমাকে বাড়িতে বসিয়ে দিয়েছে, এটা এটা খুব ভালো হয়েছে। কেন বলি, এই পাপের ভাগিদার
মানে কি বলবো, নিজের চৈতন্যের কাছে জবাব দেওয়া যেত না। আমি কাউকে তেল মারতে পারি না, মারিনি, মারবো না। আমার নিষ্ঠাই সর্বোত্তম, আমার ভোটারই আমার কাছে ভগবান। এন্ড অফ দ্য স্টোরি। তো নাও এই আমাদের যে এখন যেটা দরকার, আমার যেটা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি, আমাদের মধ্যে মিসকমিউনিকেশনটা প্রচুর হয়ে গেছে। যারা যারা হঠাৎ নেতা হয়ে বসেছিলেন তারা সবসময় সামনে বসতেন, বাদ বাকি লোকগুলো ওইখানে, কেউ কখনো কোনো কোয়েশ্চেন করেনি। আমি একবারই একটা কোনো কোয়েশ্চেন করেছিলাম বলে আমাকে ব্লক করে দিয়েছে। সেদিনকে আমি বুঝে গেছি যে এই পার্টিটা না বেসিক্যালি কি হয়েছে, ওই তৃণমূলের প্রথম 5 বছর 2016 অবধি, তার আগে সিপিএম, এরা যা 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 খেয়েছে সিপিএম না বলে, তারপর 2005 অবধি কোনো মতে খেয়ে ফেলেছে, এই 16 অবধি। তারপর মনে হয় যে আর হচ্ছে না, মানে হয় না, এইবার তাহলে ওই দিকে যাই। তো তাদের জন্য তো আমার বাড়ি নয়, এই যে ভিতটা, এই যে মাটিটা, এটা অনেক পবিত্র মাটি। 170টা ছেলে মেয়ের রক্ত আছে। আমার প্রচুর অপমান করা হয়েছে, আমার চরিত্র হনন করা হয়েছে। একজন আমাকে এরকম বলেছে, তার দিদি না কে হয়, ও তো এমনি টিকিট নিয়ে নেবে। আমি ব্যাপারটা বুঝতে পারলাম না, এরা সেদিনকে এই তো 5 মাস আগে পার্টিতে জয়েন করলো, সব জেনে গেল। আমার নাম ঋতব্রত ব্যানার্জি। আপনারা আমাকে কবার দেখেছেন? আমি লাইভ তো করছি 3 দিন হলো মাত্র। কবার দেখেছেন? দেখেননি। দেখেনি তার একটা কারণ হচ্ছে, হ্যাঁ মিছিলে দেখেছি, আমি নেতার আশেপাশে থাকি না, আই হেট দ্যাট। কারণ হচ্ছে ওখানে না কথা হয় না কিছু হয়, ওটা না একটা নাটক হয়। ওখানে কথা বলার টাইম, জায়গা এবং তার পরিস্থিতি আলাদা। সেভাবে যদি আমি একটা ইস্যু নিয়ে কথা বলি, আইডিয়াস নিয়ে, তখন সেটা পরিস্থিতি আলাদা হতে হয়। এই জিনিসটা গোড়া থেকেই কেন এখানে ছিল না। আর ছিল না, এটার কারণ হতে পারে কারণ আমরা যাদেরকে নিয়েছি তারা ওই ওই ওরকম একটা কি বলবো থিয়েটার যাত্রা থেকেই এসছে, আমাদেরই বুঝতে ভুল হয়েছে না। সেটা হয়ে গেছে যখন আমরা কি করলাম, তারপরে কিছু কিছু জিনিস হতে থাকলো, আমরা কিছু বলছি না। কেন বলছি না? কারণ ও ভোট হয়ে যাক, তারপর হবে। 10 বছর আগে না একজন ভদ্রমহিলা একই গল্প বলেছিল। বিশ্বাস করুন আমার ভয় ওখানে লাগছে, এদের কিছু এসে যায় না। আমি যারা যারা নতুন আসছে কিচ্ছু এসে যায় না, কারণ ওরা সিপিএম এর টাইমে সিপিএম ছিল, টিএমসি টাইমে টিএমসি, এখন বিজেপি আছে তো বিজেপি। আমরা তো থাকবো না, আমাদের ইমোশনস গুলোর কি কোনো জায়গা নেই। কেন বোঝেন না যে যদি আজকে একটা সোশ্যাল রিফর্মের জন্যই রাজনীতিতে এসে থাকি, হ্যাঁ, যদি আমাকে বাড়িতেই বসিয়ে রাখেন, আমি বলছি না যে আপনার বাড়িতে আমাকে ওরকম করে তো হয় না, বাইরে বেরোলে সেই আমি ওরকম কথা শুনতে অভ্যস্ত নই যে আমার বাবা মাকে নিয়েও কিছু বললো। তো আমি জানি না আমি ইংরেজি মাধ্যমে পড়েছি বলে এটা আমার ফল্ট কিনা। পড়েছি, আমি লেখাপড়া করেছি, আমি কখনো ক্লাসে টুকলি করে তো কখনো পাশ করিনি, বেশি লেখাপড়া করে ফেলেছি, তো সেটা আমার দোষ কোথায়? আমি যদি ভাবি ব্যাপারটা এরকম হোক, আমি চাই আরো 10টা বিতর্ক আসুক, সেটা আমায় কনভিন্স করবে যে না এটা এরকম করে না করলে ওরকম করলেও ভালো হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কিছুই শুনবে না, একটা পার্ট শুধু বলেই যাচ্ছে, একটা পার্ট শুধু শুনেই যাচ্ছে। এই জন্য না নিষ্ঠার আদান প্রদান হয়েছে, না হয়েছে কোনো ক্রিটিক্যাল স্টাডি অথবা থিঙ্কিং। তাই জন্য কি হয়েছে শুনবেন, আমাদের বাংলার রাজনীতিতে আমি প্রথম একটা কনসেপ্ট দেখলাম, SC ST OBC। আমি জানি এটা কোথা থেকে এসছে। বাংলাকে বুঝতে গেলে, বাংলার রাজনীতিকে বুঝতে গেলে বাংলা থেকে ছেড়ে দিতে হয়। সেরকম ছেলের কথাও বলছি না যাকে কেউ চিনতো না, সাইকেলে ঘুরে বেড়াতো, হঠাৎ এসি গাড়ি পেয়ে গেছে, এসি ফ্ল্যাট পেয়ে গেছে, আর ভাবছে যে বাহ পরে বাবা 14 আনা কি আনন্দ, ফ্রি লাঞ্চ। সেরকম না, নিষ্ঠা হয় সেরকম যাদের এইটুকু আইডিয়া নেই যে আমার ভাষাটা আমি কতটা ভালো অথবা খারাপ করব আর একজন মহিলার সম্পর্কে। মানছি সে মহিলা একদম তিনি যা বলেন তার মাথা মুন্ডু কিছু নেই, কিন্তু আমি তাকে গালাগালি দেবো কেন? হারামি শব্দটার অর্থ কি?
একজন বাঙালি মহিলাকে যদি আমি এসব করে ইউজ করি, আমার তো লজ্জায় গলা কাটা যাওয়া উচিত। তারপরে দিনও আমি দেখছি বাড়ি থেকে উনি বেরোচ্ছেন, উনি লজ্জাটাই পারে, উনি গরুর দুধ থেকে সোনা বের করে ফেলছেন, না গরুর শিশু থেকে বোধ হয়। উনি যেটা জানেন না সেটা হচ্ছে আমার দেশি গরু ছিল 34 ইন নাম্বার স্পিসিসে, আজকে সেটা 19 থেকে 21-এর মধ্যে। এবার এই স্পিসিস গুলো গেল কোথায়? গো রক্ষা অনেক পরে আসে, সবার প্রথমে আসে গো পালন। হ্যাঁ, গো পালন করবে না, তার জন্য কোনো আইডিয়া নেই, নতুন কিচ্ছু পাচ্ছি না আমি, ওয়াটার বডিজ নিয়ে কোনো আইডিয়া নেই, শুধু চালচোর, দেখে নেবো, খেলা হবে। ওনার জন্য খেলা টেলা হতে পারে, এসি ঘরে বসেন উনি, ওনার অভ্যাস। কিন্তু যে ছেলে পিলেগুলো বসবে, যারা দেয়ালে রং করবে, কুলের নায়ের মতো ছেলে সে তো আজ নেই। হ্যাঁ, আমি বুঝি না এই কম্প্যাশন, এই মডেল এথিক্স গুলো কোথায়, কি দেখে ইমপ্রেসড হবো আমি? কারো সিপিএম মানে কি, কারো সিএম হওয়ার ইচ্ছা হয়েছে বলে আমি আনন্দে লাভ হবো কেন? আমি কথা বলছি আমি আমার সিএম হওয়ার ইচ্ছা হয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি আমার কনভিন্সই না করতে পারেন যে এই এই যেটা আমি চাই, মানে আমি চাই মনে ইন দ্য সেন্স যেটা ভালো হবে, বেটার ওয়ান, সেটা দেওয়ার মতো ক্ষমতা আপনার আছে, ডিসিশন মেকিং এবিলিটিস আছে, তবে 100বার আপনার সামনে মাথা করলাম। কিন্তু যদি না থাকে আমি তো করবো না। বাবা বলেছেন শুধু নিজের চৈতন্যকে ভয় পেতে আর নিজের নিষ্ঠাকে সবল করে রাখতে, তাতে করে ওই যে কবিরের লাইনটা, কবিরা মন নির্মল ভরা জैसे गंगा नीर, পাছে পাছে হরি ফিরে সাথ কবির কবির। বাজপেয়ী জিকে বোধহয় আমরা খুব একটা পড়িনি, না তো দীনদয়াল জিকে পড়েছি আমরা। এটাই আমাদের বাংলার বিজেপির যারা এখন শীর্ষে আছেন তাদের একটা প্রবলেম। মনে হয় না ব্যাপারটা শুধু পড়িয়ে ফেলেছেন, হয়তো উপলব্ধি করেননি। টাইম হয় সবকিছু পড়ার, উপলব্ধি করার। যেরকম ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, তাই নিয়ে নতুন কিছু শুনিনি আমি। বাংলা সাহিত্য গত 20 বছর ভালো কিছু তৈরি করেনি। বাংলা সিনেমা একটা জোগাড় তৈরি করেছে মাত্র। প্লিজ অন্যভাবে নেবেন না, কারণ আমি না তো ভালো স্ক্রিপ্ট পাচ্ছি, না তো কোনো ভালো, এগুলোকে বদলাতে হবে। কি মানে 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 কোন, ইফ আর আস্কিং মি, আমি কিভাবে করবো? আমার কাছে আইডিয়া আছে, কিন্তু যাকে আমি আইডিয়াটা দেবো তিনি বুঝবে না তো। তার আইডিয়াটা হচ্ছে ট্রেনের ভেন্ডার কামরা। তাকে আমি কি করে বোঝাই যে পাড়া সংকীর্তন কি হয়, নগর সংকীর্তন কি হয়, অথবা প্রভাত ফেরি কি হয়? পারবো না বোধ হয়। তবে আমি আশাহত হচ্ছি না। ওই যে বললাম আমার লিডার শ্রী নরেন্দ্র মোদী, অমিত শাহজি, নাড্ডাজি, তাদেরও লিডার ছিলেন, মানে তারা নেই, সুষমাজি, আমাদের অরুণ জেটলিজি, আমাদের মনোহর পারিকরজি, জর্জ ফার্নান্ডিস সাহেব যদি আমাদের পার্টি ছিলেন, বাট আমি ওনাকে খুব রেসপেক্ট করি, বাজপেয়ীজি, আমাদের মুরলী মনোহর যোশীজি, তারা সো মেনি পিপল। শ্যামাপ্রসাদের দেশে আমার মা কালী এইটুকু প্রসাদ পাবে না আমি বিশ্বাস করি না। আমার মনে হয় যে ডিফিকাল্ট টাইমস নিড ডিফিকাল্ট স্ট্র্যাটেজিস। সত্যি কথা নিষ্ঠার সাথে মানুষের কাছে সামনে তুলে ধরুন, কোনো উল্টোপাল্টা কথা না বলে। আমার মনে হয় আমরা জিততে আমরা এমনিই আছি, ঠিক আছে না, কিন্তু সেই 200 পার চটি পড়ে সেটা এখন কমে যাচ্ছে কেন আমি বুঝতে পারছি না। তো কিছু না করেই যদি চাণক্য অ্যাওয়ার্ড কাউকে দিয়ে দেন আপনি, তাহলে হবেটা কি, ওই ইয়াসের আরাফাতে নোবেল প্রাইজ পাওয়ার মতো হয়ে যাবে, জানেন তো? নোবেল প্রাইজটার আমার ঠাকুর রবি ঠাকুর, উনি ভাগ্যিস ওনার নোবেল প্রাইজ চুরি হয়ে গেছে, আমি এখন ভাবি। নাহলে ইয়াসের আরাফাতের মতো একটা মস্তানকে, একটা ফিগারকে নোবেল পিস প্রাইজ দিয়েছে। হ্যাঁ, কি বলবো, মানে আচ্ছা অমর্ত্য সেন নাকি ইকোনমিস্ট, হোয়াট এভার, যাই হোক সে নিয়ে বিতর্ক করবো না, কেউ চাইলে ডেফিনেটলি আই এম ওপেন। কিন্তু আমার মনে হয় যে আমাদের ভ্যালিউস গুলোকে আর একবার সাজাতে হবে। হ্যাঁ,
আমাদের মহাপুরুষদেরকে শুধু ছবিতে টাঙিয়ে রেখে তার পিছনে বিড়ি জ্বালাইলে জিজ্ঞাসা বিয়া হবে না, হবে না। আমাদের লাইব্রেরি কোথায় গো? লাইব্রেরিদের সংখ্যা তো কমে যাচ্ছে কেন? আগে আমরা এখান থেকে মানে আমি নিজের ছোটবেলার কথাই বলছি। আমি ধ্রুপদী, যারা জানো তোমরা যারা, যে আমার গোটা বংশই ধ্রুপদী মিউজিক করেছে, ইন্ডিয়ান ক্লাসিক্যাল। তো আমার বাড়িতে তানপুরা, তবলা, হারমোনিয়াম, সারেঙ্গি, এসরাজ সবসময় বাজতো। আমার আশেপাশেও আমাদের ওই খালপাড়ে ৭১-এর যে ফ্যামিলিরা, হিন্দু ফ্যামিলিরা যারা বাংলাদেশ থেকে পাড়ে এসছে, সেখানে প্রতি সন্ধ্যাবেলা সংকীর্তন হতো। এখন কিচ্ছু হয় না। না নজরুল, না রবীন্দ্র নজরুল হয়। এখন শুধু জীবন মানে জি বাংলা চলছে, আর সাজ বি কবি বহু, বলবো না মানে, সরি টেকিং দ্য ব্র্যান্ডস, কিন্তু ৭ বছর হয়ে গেছে আমি ঠিক দেখিনি। কি করবো? মানে কিছু দিচ্ছ না। আমি বলছি এটা প্রডিউসার্সদের জন্য, মানে যারা বানাচ্ছ তারা কিছু দিচ্ছ না। সায়নী ঘোষ টোষের মতো মেয়েরা যে শিবের মাথায় খন্ড পড়াচ্ছে, আজকে আবার গিয়ে কিছু প্রণাম করছে। তো ব্যাপারটা কি বলতো, গালাগালি দিয়ে লাভ নেই, ব্যাপারটা বুঝতে হবে। সায়নী ঘোষের মতো মেয়েরা, এরা এরা কি হয় বলতো, আমরা যে বাবা ভোলানাথকে, লিঙ্গমকে, আমরা আমরা যে চোখে দেখি, ওর চোখে দেখাটা একটু অন্যরকম বোধ হয়। ও বোধ হয় ছোটবেলা থেকে বাবা লিঙ্গামে কন্ডম পরি অভ্যস্ত, মেবি। তার জন্য কোনো মনে হচ্ছে ওকে ইট ইজ আ নর্মাল থিং, ইটস আ নর্মাল থিং। মানে গড ইজ নট আ গুড থিং। আমার বাবাটা যখন চড়াতাম ইট ওয়াজ আ গুড থিং, মেবি মেবি। তোমরা জানি না, তোদের গালাগালি দিয়ে লাভ নেই, একদম সেই। যেরকম ধরো সৌমিত্র চট্টোপাধ্যায়, উনি আজকাল বেঁচে নেই। সৌমিত্র বাবুর আমি খুব শ্রদ্ধা ভক্তি করতাম, একদিনই সেটা পুরো ভেঙে গেল। শ্রী অমিত শাহজি সৌমিত্র বাবুর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, টেলিফোন করেছিলেন মাত্র। তিনি টেলিফোনে কি বলেছেন আমি জানি না, বাইরে এসে প্রেস কনফারেন্স করে বলছে আমি অমিত শাহকে আসতে বারণ করে দিয়েছি, কিন্তু বিজেপি এটা সাম্প্রদায়িক হ্যানা তেনা। সেদিন থেকে আমি বলছি আপনাকে, সৌমিত্র চাটুর্যে বাঙালি ভদ্রলোকের সার্টিফিকেটটা হারিয়ে ফেলেছে। ইজ নোবডি। উনি, আপনি আমাকে যা ইচ্ছা বলে নিন, উনি বাঙালি ভদ্রলোকের হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। গট মাই পয়েন্ট? আমার বাড়িতে অতিথি আসবে, তাও ফোন করে আমি সেটা জানিয়ে বেড়াবো পাড়াতে। আনন্দের সংবাদ হলে কি হয়, সবাইকে আমি বলবো মিস্টার অমিত শাহ আসছেন এসে। উনি যেটা করেছেন ফর স্টিপ পলিটিক্যাল হোয়াট এভার, মানায় না আমাদের। ওই যে বললাম বাঙালি ভদ্রলোক খুব বড় জিনিস, মানে অত সহজে হয় না। এই যার থেকেই না বিদ্যাসাগর বেরিয়েছে। বিচার করি সাইয়া দেখি সকলেই আমি গো, এটা হাসল রাজার একটা ছোট লাইন বলে বিচার করি চাইয়া দেখি সকলেই আমি গো, বিচার করি চাইয়া দেখি সকলেই আমি। আমা হইতে আল্লাহ রসুল, আমা হইতে কুল, হাসল রাজায় ভেবে যে কয় এতে নাই ভুল। আপন চিনিলে যেন খোদা চেনা যায়, হাসল রাজা এই জেনে এই গান গায়, শোনা আমি আমারে করিলাই বদনামি। ভেবো কখনো তুমি কার সৃষ্টি, নিজেকে বদনাম করলে, নিজে পাপ করলে, তাহলে তুমি মানে পাপটা অ্যাকচুয়ালি তুমি কার কাছে করলে? তুমি বলছো তুমি তাকে খুব ভালোবাসো, অথচ করছো পাপ তারই সৃষ্টিতে। হিপোক্রেসি, হিপোক্রেসি। আমাদের যদি এভাবেই সময় নিয়ে ফেলছি বড্ড, বাট আমার খুব ভালো লাগে এটা। যেরকম আমাদের লালন, উনি পাগল নিয়ে একটা খুব ভালো কথা বলেছেন। আমার মনে হয় কিছু পাগল দরকার গো। এখানে প্রচুর সেনা হয়ে গেছে যারা প্রচুর পরিমাণে লিপস্টিক ফিপস্টিক মেখে ক্যামেরাটার সামনে কিভাবে অ্যাঙ্গেল দিয়ে দাঁড়াতে হবে সব বুঝে কাজের কাজটাই করতে পারছে না। রাজনীতিতে একটু পাগল লোক আসা জরুরি, নাহলে আইডিয়াস আসবে না, একই জিনিস 10 বার ঘুরবে। যেরকম বিচার করি চাইয়া দেখি সকলেই আমি গো, বিচার করি চাইয়া দেখি সকলেই আমি। এটা লামনের কথা। বিচার করি চাইয়া দেখি সকলেই আমি গো, সরি এটা তো আসলে এটা বলে ফেলেছিলাম, পাগলেরটা বলি। লালন বলছে পাগল পাগল সবাই পাগল, পাগল বলে কেন হেডা, হেডা করা মানে তুই তাচ্ছিল্য করা। পাগল পাগল সবাই পাগল, পাগল বলে কেন হেডা, দিল দরিয়ায় ডুব দিয়া দেখ, পাগল বিনে মানুষ কেডা। যে তোরে, আচ্ছা এটা খুব
ব্যাপারটা হচ্ছে যে যে পাগল নয় সে মানুষ কি, তার না আছে মান না আছে ঘুষ। আমার তো মনে হয় রবি ঠাকুর, আমার প্রাণের ঠাকুর বলেছেন, যে তোরে পাগল বলে তারে তুই বলিস না কিছু, যে তোরে পাগল বলে তারে তুই বলিস না কিছু, আজকে যে তোর অঙ্গ দেখে গায়ে যে তোর ধুলো দেবে, কালকে প্রাতে মালা হাতে আসবে যে তোর পিছু পিছু, যে তোরে পাগল বলে তারে তুই বলিস না কিছু। আমি পাগল থাকতেই ভালোবাসি, আমি এরকমই থাকবো। তাতে করে সুবিধাটা কি হবে জানো? আমার স্বার্থগুলো, স্বার্থ আমি আমি নিজে কথা বলছি, আমার নিজের স্বার্থগুলো আমার কাছে কোনো ভ্যালু থাকবে না তার। যখন সেটা হয় না, তখন একটা মানুষকে মিথ্যে কথা বলতে হয় না। একটা মানুষের আইডিওলজিস গুলো খুব ক্লিয়ার থাকে, আর একটা মানুষ খুব গ্রহণযোগ্য হয়। এখন পার্টির মধ্যে বলছি সবার একটা এম ফেম থাকে আর কি, আমি এই হবো সেই হবো, সেটা মানে কি বলবো, ওটা ওটা মানুষের কাছে কাউকে নিয়ে যায় না। কেন নিয়ে যায় না? একজনের লোকটা না খুব বোঝা যায়। ওই যে বললাম, তুমি কিভাবে কথা বলছো, কি ইঙ্গিত করছো, যাদের মাথায় একটু বুদ্ধি আছে তারা বুঝে যাবে। এবং আমি এটা অনেকদিন ধরে বলছিলাম, আজকে যা যা বাস্তব হচ্ছে। কারণ আমি ওই যে পাতাটি পারে তার দু পাতায় বোঝা যায়। আমি মুখে রয়ে গেলাম। এনিওয়ে, ওই যেরকম বলে না, আমি শুধু রইনু বাকি, যা ছিল তা গেল চলে, রইলো যাতে কেবল ফাঁকি। এনিওয়ে, জয় জয় শিবরাত্রি। শিবরাত্রি শেষ হচ্ছে গো। সকালে সূর্য মন্ত্র পড়ে আবার এবার ঘুমাতে যাই আমি। ভালো থেকো তোমরা সবাই, আর বেস্ট অফ লাক। 21 জিতবো জিতবো। জয় ভাজপা।